ব্যাংক লকার বিধিমালার সংশোধনের তাগিদ দিলেন বিশ্লেষকরা। সাবেক ডেপুটি গভর্নরের লকার থেকে অবৈধ মুদ্রা স্বর্ণ উদ্ধারের পর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। উনি কিভাবে এত ফরেন কারেন্সি নিজের কাছে রাখেন? ডেফিনেটলি দিজ আর অল ইল গটেন ফান্ড। আইন আমি করছি, আমি কিন্তু আইনের আবার এই যে ব্রিজটা কিন্তু আমি করছি, এটা আনফর্চুনেট পার্ট। নানা অনিয়মে বরিশাল বিভাগে 2.5 লাখ টিসিবি কার্ড বাতিল। এখনো স্মার্ট ফ্যামিলি কার্ড পাননি অনেকে। চলতি মাসের পণ্য না পেয়ে অনিশ্চয়তা। এই মাসে এখন তো কেমন পাইনি টিসিপির মালটা। কার্ড যে বিতরণ করতেছে তাতে রমজানে কার্ড বিতরণ করিয়া পারবে কি না দিতে, এটা আদৌ সন্দিহান। 21শে গ্রন্থমেলা ঘিরে সাজ রব চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। ব্যাংকের লকার যেন অবৈধ জিনিস সংরক্ষণের স্থান না হয় তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনে বিধিমালা সংশোধনের কথা বলছেন বিশ্লেষকরা। জানান, লকারে কি রাখা যাবে তাও ব্যাংকে ঠিক করে দেওয়া উচিত। আইন লঙ্ঘন করে অবৈধ জিনিস রাখা হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথাও বলছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। 55,000 মার্কিন ডলার পেয়েছি, 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। স্বর্ণ এফডিআর ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে উদ্ধার হয়েছে 3 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এতে বিস্ময় প্রকাশ করেছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। একজন ব্যক্তি বৈধভাবে সর্বোচ্চ $10,000 সংরক্ষণ করতে পারেন। এর বেশি বৈদেশিক মুদ্রা কাছে রাখা দণ্ডনীয় অপরাধ। এটি জানার পরও কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা হয়ে কিভাবে এত বৈদেশিক মুদ্রার মজুত করলেন, সেটাই এখন সবার প্রশ্ন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলেও মনে করেন তারা। শুনেছি যে $1,69,000 পাওয়া গেছে জনাব এসকে সুরের ভল্টে। এইটা তো ডেফিনেটলি ইজ নট অ্যাবসলিউটলি নট রাইট। আমাদের দেশে দেখা যায় যে কি ওই রক্ষকরা ভক্ষক হয়ে যায়। আইন আমি করছি, আমি কিন্তু আইনের আবার যে ব্রিজটা কিন্তু আমি করছি, এটা আনফর্চুনেট পার্ট। পুরো প্রফেশনাল লাইফে আমি কখনো শুনি নাই যে বাংলাদেশ ব্যাংকের এরকম সিনিয়র পর্যায়ের লোকেরা দুর্নীতিতে ইনভলভ হয়। উনি নিজে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের জিএম ছিলেন, ইডি ছিলেন, ডেপুটি গভর্নর ছিলেন, যে উনি কীভাবে এত ফরেন কারেন্সি নিজের কাছে রাখেন? ডেফিনেটলি দিজ আর অল ইল গটেন ফান্ড। এগুলো যদি খুব ভালো মতো হ্যান্ডেল না করতে পারে গভর্নমেন্ট, বা যদি হ্যান্ডেল না হয়, তাহলে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আবার উৎসাহিত হবে। তো সুতরাং এগুলোকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। জমির দলিল, স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণে ব্যাংকের লকার ভাড়া নিয়ে থাকেন গ্রাহকরা। তবে এর আড়ালে লকারে অবৈধ জিনিস রাখার অভিযোগ রয়েছে। তাই লকারের নীতিমালায় পরিবর্তন আনার কথা বলছেন কেউ। লকারে কি রাখা যাবে ব্যাংকের পক্ষ থেকে তা নির্ধারণ করে দেওয়া উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। যদিও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে অনেকের। লকার নীতিমালা চেঞ্জ হওয়া উচিত। আপনার একটা ওপেন নীতিমালা থাকতে পারে যে এটার ভিতরে এই জিনিস রাখা যাবে। এর বাইরে যদি অন্য কিছু পাওয়া যায়, আইন প্রয়োগকারী সংস্থা যদি এর অন্য কোনো কিছু সন্ধান পায়, তাহলে কিন্তু সিভিয়ার অ্যাকশন নেওয়া হবে। লকারের মধ্যে তো এখন আপনার কি আছে না আছে, আমার তো এখানে কোনো অ্যাক্সেস নাই এবং থাকা উচিত না। আপনি শুধু বাংলাদেশে না, আপনি বাইরেও যাবেন, লকারে কিন্তু আসলে কোনো রকম জানে না লকারের মধ্যে কী থাকে, লকারের দিকে চলে যায়। এবং অন্যান্য ক্ষেত্রে লকার তো পাবলিক স্পেসও থাকে। মানুষ নিজে থেকে নৈতিকতার চর্চা না করলে আইন করে সব ঠিক করা সম্ভব নয় বলেও মনে করেন ব্যাংকাররা। এত আইন দিয়ে কিন্তু মানুষকে আপনি পাল্টাতে পারবেন, মানুষকে পাল্টা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাতিল করা হয়েছে বরিশাল বিভাগের 2.5 লাখ টিসিবি কার্ড। তথ্যের অমিল, এক পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়মের কারণে বিপুল সংখ্যক কার্ড বাতিল করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। অবশিষ্টদের জন্য এরই মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বিতরণে ধীরগতির কারণে চলতি মাসের পণ্য পায়নি নিম্ন আয়ের মানুষ। শঙ্কা আছে আসন্ন রমজানে পণ্য বিতরণ নিয়ে। যদিও টিসিবি কর্তৃপক্ষ বলছে গুদামে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে, কার্ড বিতরণ শেষ হলেই পণ্য ছাড় করা হবে।
নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এজন্য ফ্যামিলি কার্ড বিতরণ করে বিগত আওয়ামী লীগ সরকার। ২০২২ সালে বরিশাল সিটি কর্পোরেশনে এই কার্ডধারীর সংখ্যা দাঁড়ায় ৯০,০০০-এ। অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৮,৪২৬টি কার্ড বাতিল করেছে টিসিবি। বাকিদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সিটি কর্পোরেশন। স্মার্ট কার্ড বের করার পরে ওই মানে ওইটা স্ক্যানার একটা অ্যাপস আছে, ওইটা স্ক্যান করার পরে তার মোবাইলে ওই মোবাইল নাম্বারে যাবে, ওটিপি যাবে। স্বচ্ছতার একটু ঘাটতি ছিল আর কি, ঘাটতি ছিল বিধায়ী এতগুলো বাদ পড়ে গেছে আর কি, যেখানে অনেকের বিভিন্ন ধরনের পরিচয় লেখা থাকতো, মানে এটা গোপন রাখা হতো। আমরা এখন চাচ্ছি যে আমরা অনলাইন তালিকাটাও অনলাইনে ছেড়ে দেবো। সবচেয়ে বেশি কার্ড বাতিল হয়েছে পটুয়াখালী জেলায়। এরপর যথাক্রমে আছে পিরোজপুর, ভোলা, বরিশাল, বরগুনা এবং ঝালকাঠি। তথ্যপত্র ঠিক না পাওয়ার জন্য আসলে যাদের কার্ড সঠিক পাওয়া গেছে তাদের কার্ড হয়েছে, এবং যাদের কার্ড সঠিক পাওয়া যায়নি তাদের কার্ডগুলো আর তৈরি হয়নি। টিসিবি কার্ডের সংখ্যা কমলেও ডিলারের সংখ্যা বাড়বাড়ন্ত। শুধু বরিশাল সিটিতেই ৩০ থেকে বেড়ে ডিলার ১০৯ জন। বিভাগে সংখ্যাটা ৪৬৬ জন। ৩০ জন ডিলার ছিলাম, তখন আবার ১১৪ জনে নিয়ে গেছে। প্রতি ওয়ার্ডে ৩-৪ জন ডিলার থাকবে, সবাই সুন্দরভাবে মাল বিতরণ করবে। কিন্তু এখন যখন এই ৩০,০০০ কার্ডের জন্য তো ডিলার আবার ৩০ জন থাকা উচিত। এটা সরকার না কমাইয়ে এর মধ্যে কার্যক্রম শুরু করতেছে। তাদের যে কার্ড ভাগে পাবো তাদের আমাদেরকে কোনো রকম পোষাবে না, যেহেতু আমাদের স্টাফ আছে, গুদাম আছে, ওই ক্ষেত্রে আমাদের একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়ে গেছে আর কি। জানুয়ারি থেকে দেশব্যাপী নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলেও বিভাগের অধিকাংশ সুবিধাভোগীর হাতেই পৌঁছায়নি সেই কার্ড। ফলে জানুয়ারি মাসের পণ্য ছাড় করতে পারেনি ডিলাররা। শঙ্কা আছে আসন্ন রমজান নিয়েও। কার্ড যে বিতরণ করতেছে তাতে রমজানে কার্ড বিতরণ করিয়া পারবে কি না দিতে, এটা আদৌ সন্দিহান। এই মাসে এখন তো আমরা পাইনি টিসিপির মালটা, কারণ আমাদের কিনে খাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। তেল পাই, 2 কেজি ডাল পাই, 5 কেজি চাল পাই, তাতে আমাদের ভালোই উপকার হয়, কিন্তু এই মাসে তো এখনো পাই নাই। যেমন খুশি তেমন সাজর মতো যাকে খুশি তাকেই টিসিবির কার্ড দিয়েছিল তৎকালীন জনপ্রতিনিধিরা। উদ্দেশ্য ছিল নিজের কর্মী সমর্থকদের পুনর্বাসনের, যার ফলে এখন ভোগান্তিতে পড়ছেন সাধারণ নিম্ন আয়ের মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, কাল থেকে শুরু হচ্ছে ইজতেমা। আরো জানাতেই যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, জুবাইরপন্থীদের 2 পর্বের ইজতেমার আগে যে প্রস্তুতি হওয়ার কথা সেটা কি শতভাগ শেষ হয়েছে কিনা? নাবিলা, যত প্রস্তুতি সেটি কিন্তু গতকাল থেকে হয়েছে। গতকালই প্রত্যেকটা খিত্তায় কিন্তু তারা আহ্বান শুরু করেছে, যেহেতু প্রত্যন্ত অঞ্চল সহ দেশ বিদেশের অনেক মুসল্লি কিন্তু আসলে কিন্তু ইজতেমার ময়দানে এসেছে। যে বিষয়টি কিন্তু আমরা কিন্তু গতকালই দেখেছি, পুলিশ প্রধান সহ র্যাব এবং গোয়েন্দা সংস্থা সহ সকলেই কিন্তু আসলে প্রত্যেকটি খিত্তা পর্যবেক্ষণ করেছে, এবং 10,000 সাদা পোশাক সহ পুলিশ প্রশাসন প্রত্যেকটি খিত্তায় থাকবে। পাশাপাশি ইজতেমার যারা আয়োজক কমিটি রয়েছে তাদেরও ভলান্টিয়ার হিসেবে 10,000 থাকবে। মোট 20,000 প্রশাসন সহ স্বেচ্ছাসেবীরা মূলত প্রত্যেকটি খিত্তায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা দেখভাল করবে। গতকাল বিকাল থেকে আমরা দেখেছি প্রত্যেকটি খিত্তায় আহ্বান হয়েছিল, যদিও আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজরের পর থেকে, কিন্তু এর আগে যেহেতু মুসল্লিরা ইজতেমার ময়দানে এসেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে তারা আহ্বান শুরু করেছে, বিভিন্ন হেদায়েতি বয়ান দিচ্ছে এবং মুসল্লিরা সেই বিষয়গুলি শুনছে, এবং তাদের যে জিম্মাদার রয়েছে প্রত্যেকটি খিত্তা তারা কিন্তু সেই বিষয়গুলি তর্জমা করে আবার সেটি আবার লিপিবদ্ধ করা হচ্ছে। এতে করে বলা যায় যে মূল আনুষ্ঠানিকতা যদিও শুক্রবার বাদ ফজরের পর থেকে হবে, সেক্ষেত্রে আহ্বান শুরু হয়েছে। আহ্বান বিভিন্ন যে অঞ্চলভিত্তিক আগত যে চিল্লাভিত্তিক যে মুসল্লিরা আসছে তারা সেটি আসলে লিপিবদ্ধ করছে। তবে এখন পর্যন্ত বিদেশি মেহমানখানার তথ্য যদি বলি সেক্ষেত্রে বলবো প্রায় 700-র মতো বিদেশি মেহমানখানা আসছে। তো আমরা প্রশাসনের কাছে যে বিষয়টি জেনেছি যে বিদেশি মেহমান আরও আসা শুরু হয়েছে, সেই বিষয়টি আমরা আরও জানতে পারবো। নাবিলা। পলাশ, ইজতেমার বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। মেডিকেলের পরীক্ষায় টিকেও ভর্তি হতে পারছে না মাসুমা আক্তার হীরা, শ্রাবণী রানী ও মাকসুদা আল বারি মিম। হতদরিদ্র পরিবার থেকে আসা মেধাবী 3 শিক্ষার্থী অদম্য ইচ্ছাশক্তি নিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটছে, কিন্তু বড় বাধা অর্থ।
ভাঙা ঘর, প্রতিদিনের দারিদ্রতা, বাবাহারা পরিবারের হাল মায়ের হাতে। টিউশনি করে কোনো রকমে চলে সংসার। এই পরিবারেরই তৃতীয় সন্তান মাসুম আক্তার হীরা। দুঃখ কষ্টের মাঝেও হাসি ফুটিয়েছে মেয়েটি, যেন ঠাকুরগাঁও সদরের বরুণগাঁও গ্রামের মধ্যমণি সে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শুধুমাত্র সামান্য কিছু টাকার অভাবে আটকে আছে তার ভর্তি প্রক্রিয়া। পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে আমি ট্যালেন্ট পুল স্কলারশিপ পাই এবং এইভাবে আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি ছোট থেকে। আর আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো, সেজন্য অনেক অনেক ভালো করে পড়তাম, অনেক চেষ্টা করতাম। আর আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে। এসএসসি এইচএসসিতে জিপিএ 5। ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েও কোনো উচ্ছ্বাস নেই হীরার পরিবার আর স্বজনদের মাঝে। যখন 4-5 বছর বয়স হয় তখন ওর বাবা মারা যায়। আমার সংসার চালাইতে খুব কষ্ট, ওই জন্য আমার আব্বা তখন ওকে তখনই নিয়ে যায়। ওই যে বৃত্তি পাইছে, বৃত্তি টাকা দিয়ে ওর কাপড় চোপড় বই খাতা হয়। তো এখন তো ওর স্বপ্ন, এখন তো ভর্তি ফি অনেক টাকা লাগে। একই গ্রামের আরেক কৃতি শিক্ষার্থী শ্রাবণী রানী, রংপুর মেডিকেলের তালিকায় এসেছে তার নাম। তবে শ্যালো মেশিন মিস্ত্রি বাবার ক্ষমতা নেই ভর্তির টাকা জোগাড়ের, তাই তো প্রতিটি মুহূর্ত কাটছে তার অনিশ্চয়তায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সেই জন্য এখন পড়াশোনার খরচটা চালানোর জন্য আমাদের অনেক আমার বাবার অনেক কষ্ট হবে, যেহেতু আমরা তিন বোনই পড়াশোনা করতেছি। খুবই কষ্ট করে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছি। আমার 3 মেয়ে, এ হলো মেজো মেয়ে। তার অনেক দিনের স্বপ্ন ছিল যে সে লেখাপড়া করে বড় হবে। অষ্টম শ্রেণী থেকে টিউশনির টাকায় পড়ার খরচ চালিয়েছে লালমনিরহাটের মাকসুদা আল বাড়ি মিম। কেননা মেয়ে স্ত্রীকে নিয়ে টানাটানির সংসার রাজমিস্ত্রি মিজানুরের। অষ্টম শ্রেণীতে বৃত্তি আর এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়ে চান্স পেয়েছে দিনাজপুর মেডিকেলে। তবে পিছুটান সেই অর্থ। ছোটবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করছি, এখন মেডিকেল দেখার পর আমার জন্য আরো দুশ্চিন্তার কারণ হয়েছে যে এখন এই খরচটা বহন করা আমার বাবার পক্ষে সম্ভব না। আমার মেয়ে নিজে কষ্ট করে লেখাপড়া করছে, ছোট থেকে ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে নিজের খরচ চালাইছে। ওর বাবা পারে না, ওর বাবা অল্প কোনো আয় নাই, জমা জমিন নাই, শুধু হাতে একটু কাজ করে, তাই দিয়ে হয় না। আমার মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া করছে, যাতায়াত ভাড়াও আমি স্কুলে দিতে পারিনি। তারা প্রাইভেট পড়াইতো, রাতে নীরবে পড়তো, খুব কষ্ট করছে তারা। তাদের পোশাক আদিও আমি দিতে পারিনি ঠিক মতো। হতদরিদ্র পরিবারগুলো থেকে উঠে আসা মেধাবীদের সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দরিদ্র মেধাবী স্টুডেন্টদেরকে সহযোগিতার প্রচুর স্কোপ রয়েছে। তারা যেন সাহস না হারায়, তাদের আগামী চলার পথে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে। তাকে জেলা প্রশাসন থেকে বই কেনার জন্য যে 12,000 টাকা লাগবে সেটা আমরা দিয়েছি এবং বলেছি তার পড়াশোনার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব আমাদের জেলা প্রশাসন লালমনিরহাট প্রদান করবে। শুভাকাঙ্ক্ষীরা বলছেন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে এই মেধাবীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডিউটিরত স্টাফদের মারধরের ঘটনায় হাতিঝিল থানায় মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার রাত 10:30 নাগাদ মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনের বৈদ্যুতিক খুঁটিতে এবিএস রেন্টে কারের ব্যানার টানাতে আসে কয়েকজন। হাসপাতালের এজিএম মোহাম্মদ হাফিজুর রহমান তাদের নিষেধ করলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আগতরা। পরে লোহার রড, লাঠি, হকি স্টিক দিয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। ঠেকাতে গেলে হাসপাতাল স্টাফদের উপরও চালানো হয় হামলা। এ ঘটনায় 7 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহতরা বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক ভবনে ঘটল অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 3 ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় কাজীপাড়া সোনালী ব্যাংক ভবনের 3য় তলায় আগুনের সূত্রপাত হয়, পরে 4 তলায়ও ছড়িয়ে যায়। 2টি তলায় অনলাইনে খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের অফিস ছিল। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, কিন্তু নানা জটিলতায় কাজ শুরু করতে বিলম্ব হয়। কর্মকর্তারা জানান ভবনটিতে আগুন নির্বাপনের সব ব্যবস্থা থাকলেও কোনোটি কার্যকর ছিল না। এই ব্যাপারে ভবন কর্তৃপক্ষকে আগেও সতর্ক করা হয়েছে, জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 3 তলা 4 তলা ফুড পান্ডার অফিস ছিল এখানে।
অলরেডি অনেকগুলো ইয়ে আছে, ওরা এগুলো সরাইছে কিনা বলতে পারে। ইতিপূর্বে আমি এই বিল্ডিংটা ভিজিট করছি আর কি, ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। আপনারা যেটা দেখছেন আউটসাইডে দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেড কানেকশন সহ সব কিছু আছে, বাট একটাও অ্যাক্টিভ না। সাইডে যেগুলো আছে হুজ ক্যাবিনেট আছে, সব আছে, বাট সেখানে হুজ নাই, কোনো কিছুই নাই। এবং ফায়ার ব্রিগেড কানেকশনও আছে, সব আছে, ওখানে পানিও নাই, কিচ্ছু না। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এখন সাজ রব চলছে রঙের কাজ, শেষ সময়ের কর্মযজ্ঞ। স্টলগুলো প্রস্তুত করতে দম ফেলার ফুরসত নেই কারিগরদের, ব্যস্ততা ছাপিয়ে প্রকাশক আর লেখকদের অপেক্ষা। এবার মেলায় থাকছে 37টি প্যাভিলিয়ন সহ 1079টি স্টল। অমর একুশে গ্রন্থমেলা 2025 সালের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। রংতুলির ভাষায় বইমেলার আগমনী ধ্বনি, বইয়ের স্টল সাজবে রঙের গাঢ় মেজাজে। প্রস্তুতির আওয়াজে বেশ জানান দিচ্ছে বইয়ের শব্দ আসছে মহাসমারোহে। এখন বাকি আছে রঙের কাজ, তারপর ডেকোরেশনেরও কিছু বাকি আছে। যখন কাজ শেষ হবে আদৌ মনে হবে যে আমরা একটা বইয়ের ভিতরেই আছি। জুলাই অভ্যুত্থানকে মাথায় রেখে সাজানো হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। কর্তৃপক্ষের আশা সব শঙ্কা কাটিয়ে বইমেলা হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। সমস্যা আছে, সংকট আছে, চ্যালেঞ্জ আছে, এগুলো নিয়েই তো আমাদের জীবন। এবং একজন লেখক কিন্তু এর মধ্য দিয়ে স্বপ্ন দেখায়, পাঠক এর মধ্যে জারিত হন। আমার ধারণা যারা গণ অভ্যুত্থান করেছেন দলে দলে তারা বইমেলায় চলে আসবে। আমার ধারণা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতি পর্ব শেষ করতে পারব। আমাদের প্রায় 100 নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছেন এবার। পরিসর বাড়ানো এই বইমেলার আয়োজন হবে বইমুখর, বরাবরের মতো 21-এর চেতনায়। আশা প্রকাশকদের। প্রকাশকরাও চাচ্ছি যে বইয়ের মাধ্যমে এবং বিভিন্ন প্রকাশনার মাধ্যমে যাতে 24-এর এই গণ আন্দোলনটা ওয়েল ডকুমেন্টেড হয়। এখানে ভালো বই আসবে, ভালো পাঠক আসবেন, ভালো লেখক আসবেন, তারাই তো বইমেলাকে উজ্জীবিত করবেন। আমরা প্রকাশক, আমরা তো বই প্রকাশ করি, ভালো বই প্রকাশ করি, কোনো দলীয় এজেন্ডা প্রকাশ করি না। আমরা শুধু ভালো লেখকদের ভালো লেখাটাই প্রকাশ করি। লেখক অপেক্ষা করে পাঠকের জন্য, পাঠক অপেক্ষা করে লেখকের সৃষ্টির জন্য। আর এই অপেক্ষার সন্ধি হবে অমর একুশে গ্রন্থমেলায়। অন্তত বইমেলার মাসে শাহবাগটাকে যদি মুক্ত রাখা যায়, তাহলে বইমেলাটা জাতির মননের একটি উৎসব, একটি সাংস্কৃতিক ঐতিহ্য উৎসব। এই উৎসবটি সফলভাবে সম্পন্ন হবে। আশা করছি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সুসংহত বইমেলা সম্পন্ন হবে। জাতীয় উৎসবের ধারায় বইমেলাকে ঘিরে চিরায়ত লেনদেন থাকবে বরাবরই। আবার জমবে আসর, জমবে প্রাণের মেলা। পাঠানো ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয়েছে একটি যাত্রীবাহী বিমানের। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ সময় বিমানটিতে 4 ক্রু সহ 64 আরোহী ছিল। হেলিকপ্টারটিতে ছিল 3 সেনা। স্থানীয় সময় বুধবার রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের অবতরণের সময় ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট CRJ700 বিমানের। সংঘর্ষের পর বিমান ও হেলিকপ্টার দুটোই বিধ্বস্ত হয় পোটোম্যাক নদীতে। হতাহতের উদ্ধারে কাজ করছে ইমার্জেন্সি সার্ভিস সহ বিভিন্ন বাহিনী। বর্তমানে রোনাল্ড রিগান এয়ারপোর্টে সব ধরনের বিমান চলাচল বন্ধ। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা। বুধবার তার নাম ঘোষণা করা হয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা। অস্থিতিশীল পরিস্থিতিতে সংবিধান স্থগিত করে আল শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। আসাদ বিরোধী অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এ সময় দেশে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রেসিডেন্ট। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ মুক্তি পেতে পারে 8 জিম্মি। হামাসের দেয়া তালিকা অনুযায়ী এদের মধ্যে 3 জন ইসরায়েলি এবং 5 জন থাইল্যান্ডের নাগরিক। 3 ইসরায়েলের মধ্যে রয়েছেন আলোচিত আরবেল ইয়াহুদ। এছাড়া সামরিক নারী পর্যবেক্ষক আগাম বার্গার এবং 80 বছরের গাদি মোসেস রয়েছেন তালিকায়। তৃতীয় ধাপে মুক্তি পাবার কথা 110 ফিলিস্তিনির, কমপক্ষে 30 জন নারী ও শিশু থাকার কথা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েক ফিলিস্তিনিরও মুক্তির সম্ভাবনা রয়েছে। থাই সরকার জানিয়েছে গাজায় বন্দী রয়েছে তাদের 6 নাগরিক। ধারণা করা হচ্ছে 2 জন প্রাণ হারিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় 19 জানুয়ারি। প্রথম 2 ধাপে 290 ফিলিস্তিনির বিনিময়ে মুক্তি পান 7 ইসরায়েলি নারী।